ফাইনাল আসতেছে তখন গিয়ে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, বিশেষ করে যে ওয়াটার অ্যাডজাস্টমেন্টের বিষয়টা। প্রশ্ন ছিল, বলো বলো কি প্রশ্ন বলো। মিস মিক্স ডিজাইন থেকে একটা প্রশ্ন ছিল, করবো ম্যাম? আমাদের যে হ্যাঁ জি মিস, আমাদের যে ম্যাথটা ছিল মিস, এখানে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেয়া ছিল এবং হচ্ছে মিস টোটাল ময়েশ্চার কন্টেন্ট দেয়া ছিল। অ্যাবজর্পশন ক্যাপাসিটি থেকে মিস আমরা হচ্ছে এসএসডি ওয়েটটা বের করছি, আর হচ্ছে টোটাল ময়েশ্চার কন্টেন্ট থেকে মিস ফিল্ড কন্ডিশনের ওয়েটটা বের করছি, এরপর হচ্ছে ওয়াটারটা অ্যাডজাস্টমেন্ট করছি। এটা পর্যন্ত ঠিক ছিল মিস। এখন হচ্ছে মিস 16 এর একটা প্রশ্নে মিস দেখলাম হচ্ছে ওখানে ডাটা দেয়া আছে, হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেয়া আছে আর দেয়া আছে ইফেক্টিভ অ্যাবজর্পশন, নট টোটাল ময়েশ্চার কন্টেন্ট। ইফেক্টিভ অ্যাবজর্পশন তোমার পার্সেন্টেজ কত ছিল আর ওই ডাটাটা ইউজ করি। আচ্ছা, আমার কোশ্চেনটা দেখতে হবে আগে, তারপরে বলতে পারবো। এখন হচ্ছে তোমার আগে বলো যে কত ছিল তোমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, কত ছিল আর ইফেক্টিভ অ্যাবজর্পশন কত ছিল। বা টোটাল ময়েশ্চার কন্টেন্ট মিস আমি একটু দেখে বলতেছি। শুনো, ইফেক্টিভ বলতে সে ওই মুহূর্তে মিস ওখানে ছিল অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল হচ্ছে 1% আর ইফেক্টিভ ছিল মিস 0.4%। আচ্ছা, সমস্যা নাই। মানে ওখানে বলতে চাচ্ছে যে সে তার মানে পুরো এসএসডি না, ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে এসএসডি এর চেয়ে কম থাকলে তোমাকে কি করতে হবে, ওয়েটটা কম হবে, আমাকে পানি আরো এক্সট্রা দিতে হবে। তোমরা ওয়াটার অ্যাডজাস্টমেন্টে এখানে যেটা করতেছিলা, কি করতেছিলা, পানি বেশি ছিল বলে আমাদের মিক্সিং ওয়াটার থেকে বিয়োগ দিচ্ছিল। আর তুমি যে সিচুয়েশন বলতেছো সেটার জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে, 1% অ্যাবজর্পশন ক্যাপাসিটি, মানে 1% পানি থাকলে সেটা হবে আমার এসএসডি কন্ডিশন। বাট এখানে আছে 0.4, মানে কেটনটা ড্রাই। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে এক্সট্রা পানি দিতে হবে, ওই যে 0.6% কম আছে সেটা। বলো 0.4টা হচ্ছে মিস 0.4টা হচ্ছে টোটাল ময়েশ্চার কন্টেন্ট না, এটা হচ্ছে মিস ইফেক্টিভ অ্যাবজর্পশন। ঠিক আছে, টোটাল ময়েশ্চার কন্টেন্ট থাকলে তো মিস আপনি যেভাবে করেছেন সেভাবে করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে মিস শুনো, টোটাল ময়েশ্চার কন্টেন্ট তুমি যদি ওখানে ময়েশ্চার কন্টেন্ট খালি বলো একই কথা। এটা কেন ইফেক্টিভ বলছে, কারণ হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট বলতে অনেকটা মিন করে একই কথা, কিন্তু কোনো পার্থক্য নাই এখানে। এখানে যেহেতু টোটাল ময়েশ্চার কন্টেন্ট যদি এসএসডির চেয়ে বেশি হয়, ওইটুকু কি সে অ্যাবজর্ব করে নাকি অতিরিক্ত তোমার সারফেসে লেগে থাকে, যার কারণে ওইখানে ওটা বলতেছে। আর এখানে ইফেক্টিভ অ্যাবজর্পশন বলতেছে কি, ওর এসএসডি কন্ডিশন হবে 1%-এ, আছে তো অলরেডি কম, ওইটুকু কি সে অ্যাবজর্ব করে রাখছে, এবং সেটাও পুরোপুরি না, মানে তাকে সে স্যাচুরেটেড হয়নি, এই জন্য ওখানে টোটাল ময়েশ্চার কন্টেন্ট বলতেছে না। আলটিমেটলি জিনিসটা একই, মানে ইফেক্টিভ মানে ও অন দ্যাট সিচুয়েশন তার হচ্ছে সে অতটুকুই অ্যাবজর্ব করছে, অতিরিক্ত থাকলে তো সে আরো অ্যাবজর্ব করে নিত, তার মানে এর অতিরিক্ত আর নাই, সেটা ড্রাই কন্ডিশনেই আছে, মোটামুটি এয়ার ড্রাই বলা যেতে পারে। তার মানে মিস ওখানে ওখানে 0.6%টা হচ্ছে ম্যাম অতিরিক্ত পানি থাকবে, এটাই বোঝাচ্ছে? না 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 না, তুমি অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 1%। আচ্ছা, আমি তোমাকে একটু বলে নিই, আমাদের ওভেন কন্ডিশন গুলোকে বোঝার চেষ্টা করো। ওভেন ড্রাই কন্ডিশন মানে কি, মানে হচ্ছে এগ্রিগেটের ভেতরে তো ডেফিনেটলি পোরস থাকবে, সেই পোর গুলোতেও পানি থাকবে না, বাইরে তো পানি থাকবেই না, সেই পোর গুলোতেও পানি থাকবে না, সেটা হচ্ছে আমার ওভেন ড্রাই, মানে কোনো পানি নাই। তারপরে আসছি আমি এসএসডি, মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই। সারফেস ড্রাই তো বুঝতেছো, সারফেসে কোনো পানি থাকবে না, বাট ভেতরে যে পোর গুলো আছে সেই পোর গুলোতে পানি দিয়ে ফিল আপ থাকবে, ভেতরের প্রত্যেকটা পোর পানি দিয়ে ফিল আপ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে, কিন্তু সারফেসে কোনো পানি থাকবে না, সেটাকে তুমি বলবা স্যাচুরেটেড সারফেস ড্রাই। এরপর আসি ওয়েট। ওয়েট কোনটা, মানে ভেজা হচ্ছে কি, ভেতরের পোর গুলো ফিল আপ উইথ ওয়াটার, সারফেসেও এক্সট্রা পানি আছে, সেটা হচ্ছে তোমার কি ওয়েট, বা আমরা এক কথায় যদি এসএসডি এর চেয়ে বেশি পানি থাকে সেটাই হচ্ছে আমরা ওয়েট কন্ডিশন বলবো। এখন তুমি যেই কন্ডিশনটা বলতেছো সেটা কি, এসএসডি কি হলো একেবারে ওভেন ড্রাই না, কারণ ওর ভেতরে পানি আছে 0.4%, এসএসডিও না,
কারণ এসএসডি হতে গেলে সেটা 1% হতে হবে। ওয়েট তো নাই, ভেজা তো নাই, সারফেস তো কোনো পানিই নাই। তার মানে এটা হচ্ছে তোমার কি, আমার স্যাচুরেটেড সারফেস ড্রাই হতে আরো বাকি আছে, সে আরো পানি পেলে দেন সে স্যাচুরেটেড সারফেস ড্রাই হতে পারবে। তো এই এক্সট্রা পানিটা তোমাকে দিতে হবে। যদি তুমি না দাও তাহলে কি হবে, তুমি মিক্সিং ওয়াটার যেটা তুমি বের করছো সেখান থেকে সে হয়তো যতটুকুই লাগুক সে নিয়ে এসএসডি হবে, এদিকে তোমার মিক্সিং ওয়াটারে কম পড়বে। আমরা যখন ডিজাইন করছিলাম তখন কি লিখছিলাম, এসএসডি কন্ডিশনের জন্য আমার কতটুকু পানি কতটুকু এগ্রিগেটস লাগতেছে সেটা বের করছি, দেন আমরা ফিল্ড কন্ডিশনের উপর অ্যাডজাস্ট করছি। তাহলে এখানে তোমার আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করলাম সেখানে কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট দুটাই ছিল এসএসডি কন্ডিশনের চেয়ে বেশি পানি ছিল। তার মানে ওই এক্সট্রা পানি অলরেডি আমার এগ্রিগেটের মধ্যে আছেই, সেই কারণে আমি মিক্সিং ওয়াটার যেটা আমরা চার্ট থেকে পেলাম সেখান থেকে বাদ দিলাম। এখন তোমার এই কন্ডিশনে যেটা হবে সেটা হচ্ছে ওই পার্টিকুলার তুমি যেই এগ্রিগেটের জন্য বলতেছো সেই এগ্রিগেটের জন্য কি হবে, তুমি তো প্রথমে হয়তো এসএসডি কন্ডিশন একটা পাবা, তারপরে সেখান থেকে তোমাকে ফিল্ড কন্ডিশন 0.4% ওয়াটারের জন্য তোমাকে ফিল্ড কন্ডিশনের ওয়াটারটা এগ্রিগেটের ওয়েটটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু পানি কম, সো এটার ওয়েট এসএসডির চেয়ে কম হবে। তো এই যতটুকু কম হবে এই পানি, এটা তো অ্যাকচুয়ালি পানির ওয়েটটা কম, তো এইটুকু পানি তোমাকে এক্সট্রা অ্যাড করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারণ এটা আমার এসএসডি কন্ডিশন নাই, আমরা চার্ট থেকে যেগুলো পাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট কে এসএসডি ধরে নিয়ে, ঠিক আছে। বাট তোমার এই কন্ডিশনে এখানে এসএসডি না, এসএসডি এর চেয়ে কম পানি আছে, যার কারণে আমাকে কি করতে হবে, এক্সট্রা পানি যেটুকু কম হচ্ছে এসএসডি হতে আরো যেটুকু লাগবে সেইটুকু তোমাকে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে পানি যোগ হবে। সে আমাদের যদি এই পার্টিকুলার কন্ডিশন হয় তাহলে তোমার যদি মনে করো যে 165 কেজি যদি তোমার আসে ধরে নাও, তোমার তাহলে আরো এক্সট্রা পানি ওইটার জন্য অ্যাড করতে হবে। এখন আরো একটা এগ্রিগেট আছে, দুটাই যদি এরকম ড্রাই থাকে, কিছুটা ড্রাই থাকে, তো দুটার জন্য এক্সট্রা দিতে হবে। বা যেটার জন্য এক কথা যেটা বেশি এসএসডি এর চেয়ে বেশি পানি থাকবে সেইটুকু পানি আমার অ্যাড করতে হবে বা বাদ দিতে হবে। আর এসএসডি এর চেয়ে যদি কম পানি থাকে ওই কমটুকু আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে। ঠিক আছে? এখন কে বুঝো নাই আমাকে বলো। আচ্ছা, হোপফুলি তোমরা বুঝছো এটা। আর সব থেকে বড় কথা, তোমরা নিজেরা আগে প্রবলেম সলভ করবা। আমি এটার উপর চিন্তা করতেছি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব নাকি ইয়ে করব, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব, আজকে শোনো আমি একটু বলে নেই আগে, তোমাদের বোঝানোর ইয়ে ছিল, মানে এটা বোঝার খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল, বোঝাটা খুবই জরুরি ছিল, সেটা হচ্ছে মিক্সড ডিজাইন। আমি এটা যতটুকু সম্ভব চেষ্টা করেছি সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর। এখন আমি একটু ফাস্ট যাব, কারণ এখানে আমার বোঝানোর তেমন কিছু নাই, এখন এটা তোমাদের পড়ার কাজ। মানে আমার খাটাখাটনি মোটামুটি শেষ, এখন হচ্ছে তোমাদের কাজ, তোমরা নিজেরা পড়বা, আমি জাস্ট শুধু বলে যাব। এখানে আমরা এখন দেখো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিউরাবিলিটি। ঠিক আছে, আমরা এগ্রিগেট প্রপার্টি পেলাম, আমরা সিমেন্টের প্রপার্টি দেখেছিলাম, কংক্রিটের প্রপার্টি সম্পর্কেও আমরা জানি, দেন আমরা কংক্রিট একটা বানানো শিখে গেলাম। হ্যাঁ, প্লেসিং, মিক্সিং, প্লেসিং এইসব তো তোমাদের হচ্ছে থিওরিটিক্যালি তোমরা জেনে আসছো বা জানবা। তো আমরা যে এত কিছু করতেছি এটা থেকে আমাদের উদ্দেশ্য কি, আমরা কংক্রিট থেকে একটা নির্দিষ্ট স্ট্রেংথ দিবে আমার যেটা ডিজায়ার, এবং সেটা ডিউরেবল হতে হবে। ঠিক আছে, তো সেই ডিউরেবিলিটি নিয়ে আমরা এখানে কথা বলবো, যে ডিউরেবিলিটিকে ইফেক্ট ফেলে, ডিউরেবিলিটি কি কি আসতে পারে ইস্যুগুলা, সেই ইস্যুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখানে আমি অনেক দ্রুত যাব কারণ আমাদের আরো কিছু কভার করতে হবে। তো আর এটা হচ্ছে সব থেকে বড় কথা, বোঝানোর এভাবে তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা পড়লেই পারবা। এখানে কিছু কেমিক্যাল রিয়াকশনও আসবে, তো কেমিক্যাল রিয়াকশন তো তোমরা ছোটকাল থেকে কেমিস্ট্রি অনেক পড়ে আসছো, আমার নতুন করে দেখানোর কিছু নাই, এগুলো তোমরা নিজেরা পড়তে পারবা। হ্যাঁ, আমি শুধু একটু দেখে যাব, দেখায় যাব আর কি। আর তোমাদেরকে এখানে হচ্ছে স্যারের এটা হ্যান্ড নোট যেটা ছিল সেটা, একটা বইয়ের কপিও আছে, তোমাদের কাছে থাকার কথা, সমস্যা নাই, আমি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। এক মিনিট দাঁড়াও, আমি আসলে এটা অন ইয়ে করি নাই।
তোমরা দেখতে পেলে আমাকে বলবা। দেখা যায়? यस मिस দেখা যায়। মিস কথা শোনা যায় না মিস। সরি, আমি আসলে মিউটে দিয়ে রাখছিলাম, কখন জানি দিছি, হোয়াটএভার। আচ্ছা, প্রথম কথাটা দেখো, তোমরা এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে এটা হচ্ছে ডিউরেবিলিটি কেন আমাদের দরকার। এটা আমাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর্যন্ত উইদাউট এনি ডিটেরিওরেশন এটা আমাদের হচ্ছে সার্ভ করতে হবে, সার্ভিস যেন দেয়, সেটা আমাদের উদ্দেশ্য ছিল। তো এটা ডিউরেবিলিটি কি কি দ্বারা ইফেক্ট হতে পারে, এখানে দুই ধরনের কজ বলতে চাচ্ছে। একটা হচ্ছে এক্সটার্নাল কজ, একটা ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে যেটা বাইরের এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে তোমার থাকবে কংক্রিটটা, সেই এনভায়রনমেন্টের ইফেক্ট। এটা কেমন হতে পারে, আমাদের ওয়েদার হতে পারে, বা যদি ওয়াটারের কন্ট্যাক্টে থাকে, বা এয়ারের কন্ট্যাক্টে তো থাকবেই, ধরে নাও সয়েলের কন্ট্যাক্টে আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের বাইরের এনভায়রনমেন্টটা। এরপর আসছে কংক্রিট ইন্টারনাল কজ, যেটা হচ্ছে কংক্রিট ইটসেলফ। ধরে নাও যে ভেতরের পানি যদি রিঅ্যাক্টিভ হয় কোনো কারণে, পানির মধ্যে যেটা ক্লিয়ার পানি হওয়ার কথা নাই, কিংবা আমাদের এগ্রিগেট গুলোতে কোনো এরকম কোনো রিঅ্যাক্টিভ কিছু আছে বা কোনো সমস্যা, সেটা হতে পারে। বা আমাদের যে করোশন একটা মেজর একটা ইস্যু, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল কজ। তো আমরা এখন একটু পরে দেখি কি বলতে চাচ্ছে। এটা তোমাদের কাছে থাকবে, তোমরা দেখে নিবা, তো খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল কজ গুলোর মধ্যে বলছে এটা ফিজিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল হতে পারে। এটা আবার হতে পারে যে ওয়েদারিং, অকারেন্স অফ এক্সট্রিম টেম্পারেচার, অ্যাব্রেশন, এইসবের এক কথায় বাইরের যেগুলা সেগুলাই। আচ্ছা, এটা আবার হতে পারে ইলেকট্রোলাইটিক অ্যাকশন, অ্যাটাক বাই ন্যাচারাল অর ইন্ডাস্ট্রিয়াল লিকুইডস, গ্যাসেস এটসেট্রা। আচ্ছা, এরপর আসছে ইন্টারনাল কজ। আচ্ছা, এখানে বলতেছে যে মেইন প্রবলেমটা যেটা হতে পারে সেটা হচ্ছে ভলিউম চেঞ্জ ইন কংক্রিট। ঠিক আছে, ভলিউম চেঞ্জ মানে এটা হচ্ছে ফুলে উঠতে পারে, ভলিউমটা বেড়ে যেতে পারে, তখন আমাদের জন্য সমস্যা। কি কি কারণ, এখানে কিছু কারণ বলছে, কি কি একটু দেখি। যে প্রোগ্রেসিভ হাইড্রেশন অফ সিমেন্ট, ঠিক আছে, সিমেন্টের হাইড্রেশন থেকে আমাদের স্ট্রেংথটা আসবে। তো সেই হাইড্রেশনটা যদি হতে হতে এটা হচ্ছে বেড়ে যায়, ভলিউমটা বেড়ে যেতে পারে, সেটাই হচ্ছে আমাদের তখন সমস্যা করবে, আমাদের প্রবলেম হতে পারে। এরপর আসছে বিভিন্ন ধরনের শ্রিঙ্কেজ সম্পর্কে আমরা আরেকটু পড়ালেখা করব পরে। তো শ্রিঙ্কেজ জিনিসটা কি তোমাদেরকে একটু বলি। তোমরা মেবি ছোটবেলায় খেলাধুলা করছো মাটি নিয়ে, বা না করলেও দেখে থাকবা বা বুঝে থাকবা। সেটা হচ্ছে যখন আমরা মাটির একটা কিছু বানাই, দেখা যাবে যে কিছু পরে সেটা ফেটে যায়, মানে শ্রিঙ্ক হয়ে যায়, শ্রিঙ্ক হওয়ার পর ফেটে যায়। তোমরা হচ্ছে ইয়েতেও দেখবা, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। মনে করো যে একটা যদি ফ্লোর ঢালাই হয়, সেখানে কি হবে, যখন এটা হার্ড হতে থাকবে
এটা তখন আসলে শ্রিঙ্ক করতে চাইবে, ছোট হতে চাইবে। তো তখন দেখা যায় কি যে ওর চারপাশে যে সাপোর্টটা থাকে, হয়তো ওয়াল বা কিছু একটা আছে, সে ধরে রাখে, শ্রিঙ্ক হতে পারছে না, যার কারণে তখন আবার হচ্ছে ওটা ক্র্যাক হয়ে যায়। মানে সে তার টান খাবে, মানে সে হচ্ছে শ্রিঙ্ক হতে চাচ্ছে, কিন্তু তাকে একেবারে বাইরের সাইডের যে ওয়াল আছে বা সাপোর্ট আছে সেগুলো ধরে রাখতে চাচ্ছে, বাট সে ভেতরের দিকে শ্রিঙ্ক হয়ে আসতে যাচ্ছে, তখন একটা টেনশন ক্রিয়েট হয়, যার কারণে দেখবা যে ক্র্যাক। তো ক্র্যাক জিনিসটা আসলে সবসময় থাকবেই, এটা দেখবা ওয়াল তুমি বানাও, যেটাই বানাও ক্র্যাক একটু থাকবে, হেয়ারলাইন ক্র্যাক পাবাই তুমি, এটা একেবারে তুমি অ্যাভয়েড করা, মানে অ্যাভয়েড করা যাবে না, এটা থাকবেই। সেটা যদি আমাদের ডেঞ্জার লেভেল ক্রস করে তখন আমরা এটা নিয়ে ওরিড হব। এমনিতে তুমি যে কোনো প্লাস্টার ওয়ার্ক, যে কোনো কংক্রিট ওয়ার্কে তুমি অবশ্যই ক্র্যাক পাবাই। এরপরে আসছে পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি নিয়ে আমরা অলরেডি অনেক কথাবার্তা বলে ফেলেছিলাম, যে পারমিয়েবিলিটি যদি পারমিয়েবল হয়, ভিতর দিয়ে যদি ওয়াটার তারপর ভেপার এসব যদি পাস করে, আমাদের খুবই সমস্যা আছে। এখানে বলতে চাচ্ছে যে লিচিং অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন হাইড্রোলিক স্ট্রাকচারস, আচ্ছা the action of pozzolanic material, all are dealing with volume changes of solid product which affect durability. আচ্ছা, এখানে পোজোলনিক ম্যাটেরিয়ালের কথাবার্তা বলতেছে, যেটা পারমিয়েবিলিটি, লিচিং এইসব এইগুলোকে করে আর কি, ট্রিগার করে। আচ্ছা, এরপর আসছে যে আনসাউন্ডনেস অফ কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়াল সাচ এস সিমেন্ট, রিঅ্যাক্টিভ এগ্রিগেট। এগুলো আমি আগে বলেছিলাম যে আমরা যখন এগ্রিগেট প্রপার্টি পড়ছিলাম তখনই বলা ছিল যে এগ্রিগেট গুলো একেবারে নন রিঅ্যাক্টিভ হবে, একেবারে ইনার্ট। পানিটা হতে হবে একদম পটেবল, হ্যাঁ, যার মধ্যে কোনো ভেজিটেশন থাকবে না, কোনো রিয়াকশন থাকবে না, এই ধরনের। বাট সবসময় এটা আসলে সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে ইভেন আমি নিজের চোখে দেখছি ড্রেনের ওয়াটার দিয়ে কংক্রিট কাস্টিং করতেছে, কংক্রিট বানাচ্ছে, মিক্স করতেছে, বা কোনো একটা হয়তো ওয়াটার বডি থেকে আনতেছে, যে ওয়াটার বডিতে দেখো যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট, সেই ওয়েস্টটা ফেলা হয়, তাহলে তো সেটা আমার আসলে নন রিঅ্যাক্টিভ হচ্ছে না, মানে ওর মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়ে যাচ্ছে। তো এই সবের কারণে আমাদের ভেতর থেকে অনেক প্রবলেম হয়, রিয়াকশন হয়, সোয়েলিং হয়, হয়ে আমাদের ডিউরেবিলিটিটা কমে যায়, ফেল করে যায়। মানে আমি যেই ডিজাইন পিরিয়ড হয়তো প্রেডিক্ট করে ডিজাইনটা করলাম, দেখা যায় তার অনেক আগেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। এখানে আরো কিছু আছে। আচ্ছা, aggressive chemical particularly sulfates causes volume change। আচ্ছা, সালফেট নিয়ে এখানে আমাদের যখন আমরা মিক্স ডিজাইন করলাম ওখানে কিন্তু সালফেটের ইফেক্টের একটা কথাবার্তা ছিল, ঠিক আছে। সালফেট এটা তোমরা এরপরে আরো পাবা, সালফেট অ্যাটাকের ডিটেইল তোমরা পাবা এই চ্যাপ্টারেই, এটা তোমরা দেখতে পাবা। এরপর হচ্ছে ময়েশ্চার মুভমেন্ট। তো ময়েশ্চার মুভমেন্টের ব্যাপারটা অলরেডি তোমরা বোঝো, ময়েশ্চার যদি ভিতরে চলে যায় তখন আমাদের করোশন হবে, এটা তো খুবই মানে এটা একদম নর্মাল কথাবার্তা, তোমরা জানোই। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিপ ফেনোমেনন, ডিফ্লেকশন, টেনসাইল ক্র্যাক এন্ড রেজাল্টিং, আচ্ছা, রাস্টিং অফ স্টিল গ্রেটলি এফেক্টস দ্য ডিউরেবিলিটি। আচ্ছা, আগে এইসব কথাবার্তা আমরা বলে আসছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে অনেক কথা আছে, পারমিয়েবিলিটি অফ কংক্রিট, ঠিক আছে। এগুলা তোমরা এখানে দেখে নিবা যে পারমিয়েবিলিটিটা কি হয়। এখানে ধরো অল্প একটু, এখানে ডিটেল কথাবার্তা আছে, আমি তোমাদের এগুলো খুব সংক্ষেপে চলে যাব এগুলা। আচ্ছা, তোমরা এই যে পারমিয়েবিলিটি যেটা বললাম এখানে তোমরা একটু পড়ো তো, কি বুঝতেছো আমাকে বলবা, এটা একটু পড়ো।
কি তোমাদেরকে পড়তে দিলাম, তোমরা কি পড়ছো? পারমিয়াবিলিটির কথা কি বলতেছে? এখন তো তোমাদের পড়ার কাজ, আমি তো এখন বসে থাকবো। কে কে পড়ছো? কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? কেউ কথা বলে না। আচ্ছা এখানে একটু বলে নেই, আমরা পারমিয়াবিলিটি নিয়ে আগেও কথা বলেছি, ওই সেম কথা এখানে আসতেছে যে আমরা যতটা ইম্পারমিয়েবল করতে পারবো তত বেশি আমাদের ডিউরেবল হবে। যদি আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি সেক্ষেত্রে আমাদের ডিউরেবিলিটি কমে যাবে খুব দ্রুত, আমাদের স্ট্রাকচার ফেল করে যাবে। তো এখানে হচ্ছে নিচে কিছু, যে ডান পাশে নিচে কিছু কজ বলা আছে পারমিয়াবিলিটির। এখানে বলতেছে যে ড্রাইং শ্রিঙ্কেজের কারণে মাইক্রো ক্র্যাকস তৈরি হয়, যেটা আমি বলে দিলাম তোমাদেরকে যে ক্র্যাকটা শ্রিঙ্কেজের কারণে কেন হয়, যে শ্রিঙ্ক করতে চাইবে কিন্তু চারপাশের এগুলো শ্রিঙ্ক করতে দিবে না, যার কারণে একটা টেনশন ক্রিয়েট হবে, সেই টেনশন এটা ক্র্যাক করে যাবে। আচ্ছা এরপর হচ্ছে রাপচার অফ ইন্টেরিয়র বন্ড বিটুইন এগ্রিগেট এন্ড পেস্ট। এটা তো বুঝতেছো যে এগ্রিগেটকে ধরে রাখার কথা আমাদের সিমেন্ট পেস্টার, কোনো কারণে যদি এই বন্ডটা না হয়, ভেঙে যায়, তখন আমাদের ওইখানে একটা কি হয়ে গেল, ওখানে একটা ক্র্যাক হয়ে গেল, একটা পোর ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্র্যাকস জেনারেটেড থ্রু ডিফারেন্ট স্ট্রাকচারাল স্ট্রেস থেকে আসবে। এই কথাগুলো, এগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো আসলে খুবই সহজ কথাবার্তা, যে জায়গাটা বুঝবা না আমি একটু বলার চেষ্টা করতেছি, তারপরে যদি তোমাদের কোশ্চেন থাকে সেটা তোমরা পরে আমাকে বলতে পারো। আচ্ছা ভলিউম চেঞ্জ আমরা অলরেডি পড়ে এসেছি। তারপরে আসছে হচ্ছে এক্সিস্টেন্স অফ এনট্র্যাপড এয়ার ডিউ টু ইনসাফিসিয়েন্ট কম্প্যাকশন। আবার সেই কম্প্যাকশনের কথা চলে আসলো। আমরা কম্প্যাকশন নিয়ে বারবার কথা বলছিলাম যে কম্প্যাকশন না থাকলে ওখানে তোমার কি হবে, পোর ক্রিয়েট হবে, সেটা একটা ভয়েডের মতো কাজ করবে, তা ওটা আমাদের পারমিয়েবল হয়ে যাবে ওই ভয়েডটা। সো আমরা এই ভয়েড গুলো যেন না থাকে সেটা আমাদের যে থাকবে। এরপর আসছে দেখো কেমিক্যাল অ্যাটাক। এই কেমিক্যাল অ্যাটাক গুলো কি কি হতে পারে? এখানে ক্লোরাইড অ্যাটাক আছে, এরপর সালফেট অ্যাটাক পাবা। ঠিক আছে, এগুলো তোমাদের একটু দেখতে হবে, আমরা একটু দেখতে থাকি। আচ্ছা কেমিক্যাল অ্যাটাক গুলো হচ্ছে, এটা খুবই কম পরিমাণের ইয়েতে থাকে, এক্সপোজ টু কেমিক্যাল হয় এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কেমিক্যাল অ্যাটাকে এটা মেইনলি যেটা হয় লিচিং আউট অফ সিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশন অফ সালফেট, সি ওয়াটার, ন্যাচারাল স্লাইটলি অ্যাসিডিক। আচ্ছা তোমার হচ্ছে এটা দেখো একটু, তোমার এটা পড়লেই বুঝবা, আসলে এখানে আমার বলে দেওয়ার কিছু নাই। কেমিক্যাল অ্যাটাকের কারণে যে তোমার সিমেন্টটা বাইরে আসবে, লিচিং। আমরা যখন পড়ছিলাম ব্লিডিং সম্পর্কে মনে আছে, সেগ্রিগেশন ব্লিডিং মনে আছে? কার মনে আছে সেগ্রিগেশন কি ছিল? তোমরা কি শুনতে পাচ্ছ? মনে নাই। সেগ্রিগেশন মনে না থাকলে তো হবে না, পুরো কোর্স শেষ করার পর সেগ্রিগেশন ভুলে গেলে তো খুব খারাপ হয়ে যাবে। কার মনে আছে সেগ্রিগেশন ব্লিডিং? ম্যাম সিমেন্টটা ওয়াটার থেকে আলাদা হয়ে যায়, এটাকে কি বলে? ডিসইন্টিগ্রেশন। হ্যাঁ, সেগ্রিগেশন ব্লিডিং দুটাই ডিসইন্টিগ্রেশন অবশ্যই, কিন্তু একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা জানতে চাচ্ছিলাম কোনটা কি অ্যাকচুয়ালি। সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল কোর সেগ্রিগেটটা আলাদা হয়ে যায়, ওটা হচ্ছে সেগ্রিগেশন, আর পানি উপরে উঠে যায় ওটা হচ্ছে ব্লিডিং। আচ্ছা পানি উপরে উঠে যায়, পানি তো আর নিজে একলা একলা উঠে আসে না, পানি ওর সাথে নিয়ে সিমেন্ট আরো ফাইন পার্টিকেল গুলোকে নিয়ে উঠে আসে। এটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রেশ কংক্রিটের ক্ষেত্রে, মানে মাত্র বানানো হয়েছে বা কাস্ট করা হয়েছে ওই কংক্রিট,
এখানে আরেকটা কথা বলতেছে, তোমরা মেবি দেখছো, খেয়াল করছো কিনা, আমি যেটা শেয়ার করছি এখানে লিচিং বলে একটা কথা বলতেছে, যে এখানে হচ্ছে সিমেন্টটা উপরে চলে আসে, এটা কিন্তু পরে, ঠিক আছে, ওই ভেতরে কেমিক্যাল রিয়াকশন হয়ে ওই সিমেন্টটা আলাদা হয়ে গিয়ে উপরে উঠে চলে আসে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি যদি এখন দিই উল্টাপাল্টা করে ফেলা যাবে না। আচ্ছা, এখানে হচ্ছে কিছু রিজন বলে দেওয়া আছে যে the resistance increased in the following order, এই রেজিস্ট্যান্স, আচ্ছা, the resistance of concrete varies with the type of cement used, ঠিক আছে। সেই রেজিস্ট্যান্সটা আমরা কি করে বাড়াতে পারি এটা একটু এখানে বলা আছে কিছু, যে অর্ডিনারি এন্ড র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, তারপর ব্লাস্ট ফার্নেস অর লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড এন্ড পোজোল্যানিক সিমেন্ট, সুপার সালফেটেড সিমেন্ট, হাই অ্যালুমিনা সিমেন্ট, মানে এগুলো দিয়ে এই ফেনোমেনাটাকে আমরা রেজিস্ট করার চেষ্টা করি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, বিশেষ করে যদি আমরা সালফেট যেখানে থাকবে, ক্লোরাইড সালফেট এই যে এখানে আছে, তো এগুলো তো সাধারণত কি হতে পারে, সি এনভায়রনমেন্টে আমাদের জন্য আসলে বেশি এগুলো চ্যালেঞ্জ, সেখানে আমাদেরকে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। এখানে এই ধরনের স্পেশাল কাইন্ড অফ সিমেন্ট আমাদের ইউজ করতে হবে, যেমন হচ্ছে র্যাপিড হার্ডেনিং, মানে কি এটা খুব দ্রুত হার্ড হয়ে যাবে, ঠিক আছে, খুব দ্রুত হার্ড হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো ক্লোরাইড অ্যাটাকের কথা বলছে, ঠিক আছে, ক্লোরাইড অ্যাটাক, ক্লোরাইড অ্যাটাকের ফলে আমাদের কি কি হতে পারে এখানে একটু তোমরা একটু পড়ো, মানে এগুলো জাস্ট পুরো বাংলা কথাবার্তা টাইপের, এগুলো তোমাদের পড়তে হবে, আমি শুধু একটু বলে যাব। আচ্ছা, ক্লোরাইড হচ্ছে এখানে মিশে, তো এটা রিয়াকশন করবে, এখানে খেয়াল করে স্কেলিং হবে, সারফেস স্কেলিং এর একটা এখানে ছোট্ট গ্রাফ দেওয়া আছে, রাইট, কি বলে, ওয়াই অ্যাক্সিসে আছে সারফেস স্কেলিং, আর হচ্ছে এক্স অ্যাক্সিসে ক্যালসিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন। আমরা কিন্তু করি এই বিভিন্ন ম্যাটেরিয়ালের এরকম ক্লোরিন কনসেন্ট্রেশন আমরা টেস্ট করি। তোমরা যখন এনভায়রনমেন্ট ল্যাবে যাবা দেখবা যে পানির মধ্যে ক্লোরিনের যে কনসেন্ট্রেশন সেটা তোমরা টেস্ট করবা, কারণ এটা স্কেলিং এর সাথে খুব বেশি মাত্রায় জড়িত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুরুতে স্কেলিংটা কম থাকে, এরপরে যখন এটা বাড়তে থাকে তখন স্কেলিং বাড়তে বাড়তে এক পর্যায়ে বেশি যায়, তারপরে যখন আমাদের ক্লোরিনটা আরো বেশি কনসেন্ট্রেশন হয় তখন স্কেলিংটাও কমে যাচ্ছে। তো এখানে হচ্ছে কি কি প্রোটেক্টিভ মেজার দেওয়া হয় এই ধরনের কাজগুলো যেন না হয় সেটা একটু পড়ে দেখো। এখানে এয়ার এন্ট্রেনমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? বুঝিনি স্যার, কি বলো? সারফেস স্কেলিং দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, ধরে নাও তোমার যে সারফেসে থাকবে সেই সারফেসটা ক্ষয় করে ফেলবে ক্লোরিনটা, এটাই হচ্ছে সারফেস স্কেলিং। এটা হচ্ছে পানির ক্ষেত্রে যদি বলো তাহলে ধরে নাও যে পাইপ টাইপ গুলো দিয়ে যাবে সেই পাইপ গুলো স্কেলিং করে ফেলবে, ঠিক আছে। তারপরে এটা হবে কি, তোমার যদি কংক্রিট হয় কংক্রিটটাকে ক্ষয় করে ফেলবে। তাহলে এটা মেইনলি আসলে স্কেলিং জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট হয় যদি তোমার এই পানির লাইন টাইন গুলার জন্য, বা এই যে ক্লোরাইডের কন্ট্যাক্টে থাকবে সেই কংক্রিটটাও এরকম স্কেলিং হয়ে যেতে পারে, মানে ক্ষয় হয়ে যাবে সারফেসটা, বুঝতে পারছো? ম্যাম আচ্ছা, একটা হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, একটা থাকে অনেক সময় জমা হয়ে যায়, এটা কোনটা বলতে চাচ্ছি একটু পড়ো তো। এখানে প্রোটেক্টিভ মেজার গুলো একটু দেখো। Air entrainment makes concrete very much resistant to surface scaling. Also, the use of rich mixer is advantageous. The extent of damage largely depends on the procedure adopted. For instance, air drying of the concrete after wet curing before using increase the resistance to surface. আচ্ছা, air drying এটা একটু এই যে এই প্রসেস গুলা প্রোটেক্টিভ মেজার্স গুলা খেয়াল রাখবা, ঠিক আছে, তোমাদের এগুলো পড়তে হবে। আর আমি তো বললাম যে আমার পড়ানোর কাজ মোটামুটি শেষ, তোমাদের পড়ার কাজ এগুলো সব। আচ্ছা, এরপর হচ্ছে de-icing salts are to be applied within few weeks of placing of concrete. The damage would be severe.
আচ্ছা, এখানে দেখবে এখানে কি কি আরো আরো কিছু এখানে বলছে। হ্যাঁ, তোমরা এগুলো একটু দেখে নিবা। এখানে রিয়াকশন বলছে অনেক কিছু, ইফেক্টস অফ সালফেট। এই সালফেট ইফেক্টসটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের যে এটা আছে, তোমাদের একটা হচ্ছে বইয়ের মানে ফটোকপি দেওয়া ছিল, সেখানেও ছিল, তোমরা ওই দুটা মিলাই একসাথে পড়ে নিবা। ঠিক আছে, এখানে দেখো রিয়াকশন, অনেক বড় বড় রিয়াকশন গুলো আছে। এখন তোমাদের একটা কাজ দিচ্ছি আমি, তোমরা এখানে হচ্ছে এই যে কেমিক্যাল অ্যাটাক, যেটা কংক্রিটের ক্লোরাইড অ্যাটাক, যেটা ঠিক আছে, ক্লোরাইড অ্যাটাকটার মানে যে এই যে প্রোটেকটিভ মেজার্সটা, এটা একটু পড়ো, ভালো করে পড়ো। আর এখানে তোমরা পড়ে ফেলো, আমি জানি তোমরা পরে আর পড়বা না, আমি তোমাকে জিজ্ঞেস করব। দেখতে পাচ্ছ এটা? নাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই, তোমরা এটা এখানে পড়ো। যে বুঝতেছো না সেটা আমাকে বলো। পড়ছো কেউ? আছো তোমরা, আছো? এখানে তো অন্য আরেকটা জিনিস পড়ো নাই? আচ্ছা বলো, এটা অ্যাকচুয়ালি কি 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 বলতে যাচ্ছে বলো। এটার হচ্ছে প্রোটেকটিভ মেজার গুলো একটু দেখো, এখানে কি কি বলতে চাচ্ছে একটু এগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, তোমার এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি আমরা সি এনভায়রনমেন্টে যাই, যেখানে সালফেট অনেক বেশি থাকবে। সাধারণত ওই সি ওয়াটারের কন্ট্যাক্টে বা গ্রাউন্ড ওয়াটারের কন্ট্যাক্টে আসলে তখন সালফেট, ক্লোরাইড, এই জিনিসগুলো আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে কোনোভাবে তুমি অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে, তো এগুলো একটু তোমাদের এখানে আসলে
আমার পড়ায় দেওয়ার আসলে তেমন কিছু নাই, তোমরা নিজেরা দেখেই বুঝতেছো, ঠিক আছে? এখানে হচ্ছে তাহলে আমি একটু পরের ইয়েতে যাই, সালফেটের ব্যাপারটাতে যাই, ঠিক আছে? সালফেটের এটা হচ্ছে অ্যাকচুয়ালি সালফেট যেটা করে কি, ওই সিমেন্ট যেটা তোমার পেস্টটা আছে ওটার ভলিউমটা বাড়ায় দেয়। সালফেট ওর সাথে রিয়াক্ট করে ভলিউমটা বাড়ায় দেয়, আর আমাদের এই ভলিউমটা বেশি হলে তখন তো আমাদের সমস্যা আছে। তো এই রিয়াকশন গুলো এখানে বলে দেওয়া আছে, অনেক বড় বড় রিয়াকশন। আমি তো, তোমরা কেমিস্ট্রি পারো, পড়ে আসছো, তোমরা যেটুকু পারো কেমিস্ট্রি আমি ওইটুকুই পারি, ঠিক আছে? এটা আসলে বোঝানোর তেমন কিছু নাই, তোমাদের এই কেমিক্যাল এটা দেখবা। এখন এখানে যেটাই মানে আসলে এটা হচ্ছে সে ওর সাথে ওই সিমেন্টের ভেতরে এখানে বলে দেওয়া আছে যে C3A। C3 এটা কি ছিল অ্যাকচুয়ালি? ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এটার সাথে সালফেটটা বিক্রিয়া করে এটার ভলিউমটা বাড়ায় দেয়, যেটা আমাদের অ্যাকচুয়ালি ওরিড হওয়ার কারণ। তো এরপরে আমরা হচ্ছে এখানে এই রিয়াকশন গুলো দেখবা, যে অনেকগুলা রিয়াকশন এর মধ্যে আছে, ঠিক আছে? এখন এরপরে যে কন্ট্রোলিং মেজার গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভেতরে কি রিয়াকশন হচ্ছে ওইটা আমার অত বেশি না জানলেও চলবে, অ্যাজ ইঞ্জিনিয়ার আমার বেশি জানা প্রয়োজন যে এটাকে আমি কন্ট্রোল করব কিভাবে, ঠিক আছে? আমরা জানি যে হ্যাঁ সালফেট থাকলে এই প্রবলেম গুলো হয়, ভেতরের রিয়াকশনটা জানার চেয়ে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ওই এটা কন্ট্রোল করাটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। তো সেটা আমরা একটু দেখি। এটা খুব ভালো যে সরাসরি সালফেট রেজিস্টিং সিমেন্টই আমরা পেতে পারি, ঠিক আছে? তো যেইটার কারণে হ্যাঁ আমরা একটু আগে বলতেছিলাম যে C3 এর সাথে রিয়াকশন করে এটা হয়। তো এখানকার কনসেপ্টটা হচ্ছে এটাই, তাহলে আমরা C3 এর অ্যামাউন্টটাই কমাই দিব যেন আমার রিয়াকশনটা কম আসে, ঠিক আছে? তোমরা এটা একটু দেখতে থাকো, রিয়াকশনটা একটু রিয়াকশন বলতেছি। প্রিভেনশন তো আরো নিচে। আচ্ছা, প্রথম কথাটা ছিল যে আমরা C3A টা কম ইউজ করব, যেহেতু এর সাথে রিয়াকশন করে আমাদের প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এরপর আসছে কোয়ালিটি কংক্রিট। এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের কোয়ালিটির কংক্রিটের কোয়ালিটি যত বেটার হবে, যত ভালো হবে, আমরা তত এই ঝামেলাগুলো থেকে কম সাফার করবো আর কি। তো এখানে হচ্ছে শুরু থেকে ধরো যে তোমার অবশ্যই গ্রেডেশন, তারপর ওয়াটার সিমেন্ট রেশিও থেকে শুরু করে কম্প্যাকশন, মিক্সিং, এইগুলো আমাদের যত বেটার হবে তত ভালো হবে, ঠিক আছে? এখানে একটা কথা বলাই আছে, যত ওয়াটার সিমেন্ট রেশিও যত কম হবে আমরা সালফেটের প্রতি রেজিস্ট্যান্সটা তত ভালো পাবো। এরপর হচ্ছে এয়ার এন্ট্রেনমেন্ট। আচ্ছা, ইউজ অফ এয়ার এন্ট্রেনমেন্ট টু দ্য এক্সটেন্ট অফ অ্যাবাউট 6% হ্যাজ বেনিফিশিয়াল এফেক্ট অন সালফেট রেজিস্টিং কোয়ালিটিজ অফ কংক্রিট। আচ্ছা, ইউজ অফ পোজোলেনা, ঠিক আছে? এই পোজোলেনা ইউজ করলে আমরা এটা হচ্ছে করতে পারবো, এরকম বলছে। হাই প্রেসার স্টিম কিউরিং। আচ্ছা, কিউরিং এর ব্যাপারটা আমরা জানি, পানি দিয়ে পন্ডিং করে রাখি, পানি স্প্রে করি, এই ধরনের। তো এটা বলছে এটা হাই প্রেসারে করলে সেক্ষেত্রে এটা কম হয়। আচ্ছা, হাই অ্যালুমিনা সিমেন্ট, এটা ইউজ করে আমরা কম পাবো। এই রেজিস্ট কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো আমাদের জানাটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। এখানে আরেকটা কথা আছে, কংক্রিট ইন সি এনভায়রনমেন্ট। আমাদের একটা ইয়েও আছে, তোমার ওই যে বইয়ের যেটা কপি সেটা আমি তোমাদেরকে দিছিলাম মনে হয়, যদি না দিয়ে থাকি আবার দিয়ে দিব, সমস্যা নাই। সি এনভায়রনমেন্টে কি কি হতে পারে এটা তো আমি বলেই দিচ্ছি অলরেডি। সি এনভায়রনমেন্টে আমাদের কি সমস্যা, এই একেবারে 2 ডাইমেনশনাল প্রবলেম। একটা হচ্ছে ক্লোরিন বেশি, ক্লোরিন অ্যাটাক হবে, আবার সালফেট আছে, সালফেট অ্যাটাকও হবে। তো সি এনভায়রনমেন্ট এটা খুবই মারাত্মক একটা ইস্যু, এই দুই ধরনের প্রবলেমই থাকবে। এখানে হচ্ছে কি কি আমরা প্রোটেক্টিভ মেজার নিব সেটা এখানে বলছে, ওই সেই আমরা সালফেট আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা যেটা যেটা বলছি, ঠিক আছে, ওই ধরনের কন্ট্রোলিং মেজার গুলো আমরা নিব। এখানে বলছে যে C3A কম নিব, রিচ কংক্রিট নিব, ওয়াটার সিমেন্ট রেশিওটা আমাদের যেন কম হয় সেটা নিব,
হ্যাঁ, পজোলিনা সেই আগের গুলোই কিন্তু আসতেছে, গুড কম্প্যাকশন, হাই প্রেসার স্টিম, মানে এক কথায় আমরা ক্লোরিন আর সালফেটের ক্ষেত্রে যে আমরা ইউজ মানে যে কন্ট্রোলিং মেজার গুলো নিলাম সেগুলোই কিন্তু, কারণ আমাদের সিতে তো এইটাই আসলে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা ক্লোরিন থাকবে, সালফেট থাকবে, যেটা আমাদের আসলে ডিস্টার্ব করবে। ডিস্টার্ব মানে খুব বাজে মাত্রায় আমাদের এটাকে এফেক্ট ফেলবে। এরপর আসছে আমাদের কংক্রিটের করোশন অফ রেনফোর্সমেন্ট। আচ্ছা, এখানে একটু বলে নিই, করোশন কিন্তু তুমি দুই টাইপের পাবা। একটা হচ্ছে আমাদের যেটা স্টিলের করোশন হবে, এটা তো তোমরা অলরেডি জানো, অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন হয়, আমাদের আয়রনটা ক্ষয়ে যাবে। এরপর তোমার এটার মধ্যে আছে কিনা আমি আমার খেয়াল নাই, কংক্রিটের করোশন বলেও তুমি একটা টার্ম পাবা এখানে। তো কোশ্চেনে তোমার যে করোশন বলা থাকবে তুমি সেইটা নিয়ে কথা বলবা, ঠিক আছে? আমি হয়তো দিয়ে দিলাম যে স্টিলের করোশন, তুমি কংক্রিটের করোশন নিয়ে 3 পাতা লিখে ফেললা, বা আমি স্টিলের করোশন দিলাম হচ্ছে কংক্রিটের, তুমি স্টিলের, মানে উল্টাপাল্টা করলা। এগুলো যেন না হয়, কোশ্চেন ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবা। তো আমি করোশনটা নিয়ে আমি তাহলে নেক্সট দিন কথা বলি। এগুলো আমি আবারও বলতেছি, আসলে তোমাদের পড়তে হবে, আমি তো জাস্ট এভাবে বলে দিলেই হয়ে গেল। এখানে আমার বোঝানোর হয়তো এই করোশনে এখানে অ্যানোড ক্যাথোডটা একটু বুঝাইতে পারি, এটাও তোমরা অলরেডি ক্লাস 8-9 থেকে পড়ে আসছো, সো এটাও আমার আসলে বোঝানোর তেমন কিছু নাই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই যে এটা দেখো, মানে এগুলো কিন্তু জাস্ট অল্প দেখলেই চলে, এমন না যে তোমার অনেক পড়তে হবে, বোঝার কিছু না, এগুলো একটু শুয়ে শুয়ে পড়লেও হয় এগুলো, ঠিক আছে? তো আমি হচ্ছে এটাই করতে মানে এটা এখানে শেষ করতেছি আজকে। এন্ড আমাকে একটু বলো, তোমাদের কি লাস্ট ক্লাস নিয়ে কিছু কোনো ইনফরমেশন তোমরা পাইছো? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, ওইরকম তো কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই। জানো না, তাই না? আমিও অবশ্য জানি না। তো ঠিক আছে, সমস্যা নেই, আমাদের সিলেবাসের সব থেকে মেজর মেজর যে জায়গাগুলো ছিল আমরা শেষ করে ফেলেছি। হ্যাঁ, আমরা ভালো অবস্থায় আছি, এগুলা খুবই অল্প সময় লাগবে, অলরেডি তোমাদের জানাশোনা কথাবার্তায় আসবে বারবার। তো এখানে কেমিক্যালের রিয়াকশন গুলো কিন্তু আমি দেখাইলাম না মানে এই না যে তোমাদের পড়তে হবে না, এখন তো আমার সুবিধা, আমি খালি বলে যাব, এখন তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের পড়তে হবে, আমি বলে গেলেই হয়ে গেল, তোমাদের হবে না, এটা মাথায় রাখবা। আর অবশ্যই আমি বারবার বারবার করে বলতেছি, মিক্স ডিজাইনটা ডেফিনেটলি তোমরা এখনই পড়ে দেখবা যে কোনো প্রবলেম আছে কিনা। প্রয়োজন হলে ওই যে একজন প্রিভিয়াস ইয়ার নিয়ে কোশ্চেন করলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা সলভ করো, যেটাই হোক তোমাদের এটা পুরোটা ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে আজকে ক্লোজ করতেছি, আর তোমাদেরকে ওইটা আমি আশা করি গ্রুপ মেইলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।